হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10 এর অঙ্ক। ওকে, কোষে দেখি 2 এর সরল সুদের আমি লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোশ্চেন নাম্বার 15। ওকে, তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোশ্চেন নাম্বার 16 আর 17। আমি আমার আগের ভিডিওতে কিছু জীবন বিজ্ঞানের পড়া তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আশা করব তোমরা দেখেছো এবং শিখে নিয়েছো। তো আমি আবার আজকে এই ভিডিওতে অঙ্ক শেয়ার করছি, তো তোমরা অবশ্যই সেই অঙ্কগুলো নিজেদের খাতায় ঠিকঠাক করে টুকে নেবে। তো কোশ্চেন নাম্বার 16টা পড়ি। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো, লিখে নিলাম। ধরি ব্যাংকে জমা রাখেন x টাকা আর পোস্ট অফিসে জমা রাখেন 1 লাখ মাইনাস x টাকা। দেখো, এখানে 1 লাখ টাকা অবসরের সময় পেয়েছেন, তো তার মধ্যে কিছু টাকা ব্যাংকে জমা রাখার কথা বলা হয়েছে আর কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখার কথা বলা হয়েছে। তাহলে আমি তো জানি না কত টাকা ব্যাংকে জমা রেখেছেন, তো আমি ধরে নিলাম যে x টাকাটা ব্যাংকে জমা রেখেছেন। তাহলে পোস্ট অফিসে অবশ্যই 1 লাখ মাইনাস x টাকা জমা রাখবেন। ঠিক আছে, এবার ব্যাংকের ক্ষেত্রে এই যে এই ছকটা কি হবে সেটা আমি এবার আসি। দেখো, পি মানে হচ্ছে যে টাকাটা ব্যাংকে জমা রেখেছেন সেই টাকাটাই হচ্ছে পি। তাহলে এখানে অবশ্যই হচ্ছে x টাকাটা হচ্ছে পি, তাহলে পি এর জায়গায় আমি লিখে দিলাম x। ঠিক আছে, এবার আর দেখো এখানে আরটা কি বলেছে, এই যে পোস্ট অফিসের বার্ষিক সরল সুদ, ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তার মানে ব্যাংকেরটা হচ্ছে 5% আর পোস্ট অফিসেরটা হচ্ছে 6%। ঠিক আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে যখন আমি ছকটা তৈরি করছি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমি 5% লিখবো, তাহলে আমি এখানে লিখতে পারি 5। ঠিক আছে, এবার টিটা কি হবে দেখা যাক। দেখো, এখানে কিন্তু আলাদা করে কোনো মানে কত বছরের কথা মানে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া নেই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখে আমরা বুঝতে পারছি যেটা কত বছর। দেখো, এখানে বলা হয়েছে ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর মানে এক বছরের কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তার মানে এখানে মানে এখানে কিন্তু এক বছরেরটা কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে কিন্তু বাকি কোনো জায়গায় আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কত বছরের জন্য জমা রেখেছেন সেটা কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু এই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে এটা মানে হচ্ছে 1 বছরের কথা বলা হয়েছে। তাহলে আমি টি এর জায়গায় লিখতে পারি 1। এবার আইটা মানে হচ্ছে কত। ঠিক আছে, তাহলে এবার আই ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি PTR ডিভাইডেড বাই 100। আচ্ছা, পি মানে হচ্ছে এক্স, টি মানে হচ্ছে 1, আর মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমি কিন্তু 100টা আর 5টা কাটাকুটি করবো না, কেননা পরে আমার সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি লিখছি, 5x ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে আই আমার ব্যাংকের ক্ষেত্রে আই বেরিয়ে গেল হচ্ছে 5x বাই 100, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমি বের করবো হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। দেখো, পোস্ট অফিসের ক্ষেত্রে আমি এই ছকটা রেডি করে নিয়েছি। এবার আমি এক এক করে আসি। পি মানে কত, মানে যে টাকাটা পোস্ট অফিসে জমা দিয়েছেন। তাহলে কত টাকা পোস্ট অফিসে জমা দিয়েছেন না, 1 লাখ মাইনাস x টাকা হচ্ছে পোস্ট অফিসে জমা দিয়েছেন। তাহলে সেইটাই আমি লিখবো এখানে, 1 লাখ মাইনাস x। ঠিক আছে, এবার হচ্ছে আর এর জায়গায় আমি কি লিখবো, দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে, তার মানে ব্যাংকের হচ্ছে 5% আর পোস্ট অফিসের হচ্ছে 6%। এক্ষুনি আমি ব্যাংকেরটা করার সময় বললাম, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আমি কত লিখবো, 6%। তাহলে আর এর জায়গায় আমি লিখতে পারি 6। ঠিক আছে, আচ্ছা, টি এর জায়গায় ওই একই হবে 1, আর আই এর জায়গায় কত, তাহলে আবার আই ইকুয়ালস টু আমি বের করছি PTR ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু পি এর জায়গায় লিখবো হচ্ছে 1 লাখ মাইনাস x ইন্টু টি মানে হচ্ছে 1, আর মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 6 লিখে দিতে পারি, আর 1 লাখ মাইনাস x ডিভাইডেড বাই 100। ওকে, এরপর আমাদের যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, দেখো প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তার মানে কি, তার মানে হচ্ছে 1 বছর পর উনি ব্যাংকের থেকে আর পোস্ট অফিসের থেকে দুটো একসঙ্গে তিনি যে সুদ পান সেটা হচ্ছে 5,400 টাকা। ঠিক আছে, তাহলে দেখো ব্যাংকের সুদটা কত, ব্যাংকের সুদটা হচ্ছে 5x ডিভাইডেড বাই 100, আর পোস্ট অফিসের সুদটা কত, এইটা। তাহলে এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। ঠিক আছে, এইবার দেখো এই ব্যাংকের সুদ আর এই পোস্ট অফিসের সুদ এটা যোগ করলে আমার হবে 5,400 টাকা। তাহলে আমি প্রশ্নানুসারে লিখতে পারি, এই যে এটা 5x ডিভাইডেড বাই 100 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস x ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 5,400। তাহলে এখান থেকে আমি সলভ করব। আচ্ছা, দেখো নিচে দুটোতেই 100 আছে, তাহলে 100 লসাগু যাবে। আমি এই কারণেই কিন্তু এগুলো কাটিনি। ঠিক আছে, 100 হচ্ছে লসাগু। আচ্ছা, উপরে হচ্ছে 5x প্লাস, আচ্ছা এটাকে আমি ব্র্যাকেট গুণ করে ফেলছি, 6 লাখ মাইনাস 6x ডিভাইডেড ইকুয়ালস টু 5400। আচ্ছা,
এবার আমি এই 100টাকে এটার সঙ্গে কোনাকুনি গুণ করে ফেলছি, আর এটা এমনি লিখে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে 5x মাইনাস 6x, আমি এই 6xটাকে 5x এর কাছাকাছি নিয়ে চলে আসছি, প্লাস 6 লাখ ইকুয়ালস টু 5 4 0 0, আর এই যে দুটো শূন্য গুণ হচ্ছে, মানে 100 গুণ হলে কত হলো, আরো দুটো শূন্য এখানে চলে গেল। আচ্ছা, আমি এবার কি করব, এটাকে বিয়োগ করে দিচ্ছি। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলে কত হবে, মাইনাস এক্স, আর এই প্লাস 6 লাখটাকে আমি ওপাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 54000 মাইনাস 600000। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস এক্স ইকুয়ালস টু, এবার এটাকে কি করবো, আবার বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হবে, দেখো 1 2 3 4 1 2 3 4, 4টে জিরো তো হবেই, আর এটা হচ্ছে 6, মানে এই 54 আর 60 বিয়োগ করলে হবে 6, আর কে বড় না 6 লাখ বড় ছিল, সেজন্য মাইনাস সাইনটা এখানে মাইনাস বসবে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু বেরোলো হচ্ছে 60,000। ওকে, তাহলে তিনি এই দেখো এই এক্সটা কি ছিল, দেখো এক্সটা আমি ধরেছিলাম হচ্ছে ব্যাংকে জমা রাখেন কত। ঠিক আছে, ব্যাংকে জমা রাখেন হচ্ছে এই এক্স টাকা, আর পোস্ট অফিসে জমা রাখেন 1 লাখ মাইনাস এক্স টাকা। তাহলে এক্স এর ভ্যালুটা আমার কত বেরোলো, 60,000। ঠিক আছে, তাহলে ব্যাংকে জমা রাখেন হচ্ছে 60,000 টাকা, আর পোস্ট অফিসে জমা রাখবেন হচ্ছে 1 লাখ মাইনাস 60,000 টাকা, তার মানে কত হবে 40,000 টাকা। তাহলে এটাই আমি এখন লিখবো। তাহলে দেখো এই দেখো লিখেছি, সুতরাং ব্যাংকে জমা রাখেন হচ্ছে 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা রাখেন হচ্ছে 1 লাখ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। তাহলে এই দুটোই হবে কিন্তু আনসার। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে উত্তর লিখবে, আমি এইভাবে এখানে আনসার লিখে দিলাম, দুটো আনসার। ওকে, তো চলে আসছি পরের অঙ্কে। দেখো 17 নম্বর অঙ্কটা দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরলসুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরলসুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এই অঙ্কটা একদম 16 নম্বর অঙ্কের মতন। ঠিক আছে, দেখো এখানে 1 লাখের কথা বলা হয়েছে, 1 লাখ টাকা পান, এখানে দেখো 10,000 টাকার কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে দেখো প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। এখানে কি বলেছে না, তিনি প্রতি বছর, মানে সরি, এখানে কিন্তু প্রতি বছরের কথা বলা হয়নি, এখানে প্রতি বছর মানে আমি 1 বছর হিসাব করেছি, তাই তো, টি এর ভ্যালু আমি 1 বছর লিখেছি, কিন্তু এখানে কিন্তু জিনিসটা আলাদা আছে, এটা কিন্তু 2 বছর বলা হয়েছে, এখানে কিন্তু বলেই দিয়েছে, দেখতে পেয়েছো, 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান। ঠিক আছে, তাহলে এখানে টি এর ভ্যালুটা হবে 2। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, এখানে কিন্তু কোনো পোস্ট অফিস দেওয়া নাই এই অঙ্কটায়, এখানে দুখানা আলাদা আলাদা ব্যাংকের কথা বলা হয়েছে। একটা ব্যাংক, মানে তোমাদের লিখতে হবে প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক। তাহলে প্রথম ব্যাংকের সরলসুদের হার হচ্ছে 6% আর দ্বিতীয় ব্যাংকের সরলসুদের হার হচ্ছে 7%, এইভাবে তোমাদের লিখতে হবে। তো একদম একই অঙ্ক, তাও আমি এটা করে দিচ্ছি। তো চলো দেখো, ঠিক আগের অঙ্কের মতন লিখে নিলাম। ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস x টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে না, পিটা কত না x, টিটা এক্ষুনি আমি বললাম এটা হবে 2। আচ্ছা, আরটা হচ্ছে 6, ওকে, আর আইটা হচ্ছে কত, তাহলে আই এর ভ্যালুটা এই আমি বের করব ফর্মুলা দিয়ে, আমরা ঠিক আগের অঙ্কের মতন আমরা বের করব। PTR বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে x, টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 100। এখানেও আমি কাটাকুটি কিছু করব না, 6 দুগুণে 12x ডিভাইডেড বাই 100, এটাকে আমি দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসছি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি, পিটা মানে হচ্ছে কত, এখানে এই যে 10,000 মাইনাস এক্স, তো দেখো 10,000 মাইনাস এক্স, টি মানে হচ্ছে সেই আবার 2, আচ্ছা আর মানে হচ্ছে এখানে 7। ঠিক আছে, আর আই মানে কত, তাহলে আই ইকুয়ালস টু পি টি আর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে 10,000 মাইনাস এক্স, টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 10,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এটাকে আমি দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো এখানে যেটা বলা হয়েছে যে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে একই রকম ভাবে কি করতে পারি আমরা না, এই যে ব্যাংকের যে সুদটা পেলাম 12x/100, আর মানে সরি এটা হচ্ছে প্রথম ব্যাংক আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকের যে সুদটা পেলাম অর্থাৎ এই দুটো কি করব, যোগ করলেই আমার ওইটা 1280 টাকাটা পেয়ে যাবো। তার মানে আমরা প্রশ্নানুসারে লিখবো এইটা 12x/100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 1280। তাহলে এখান থেকে আমি সমাধানটা করব। 100 হচ্ছে লসাগু হবে, 12x প্লাস এইটা ইকুয়ালস টু 1280। তাহলে এখান থেকে আবার আমি পাচ্ছি কি 100 লসাগু, আচ্ছা 12x, আমি এটাকে এবার ব্র্যাকেটটা গুণ করে ফেলছি, 14 পরে 4টে 0 মাইনাস 14x ইকুয়ালস টু 1280। তাহলে এবার এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এইটা থাকবে 12x মাইনাস 14x একসঙ্গে করে দিলাম, প্লাস 14 পিঠে 4টে 0, এটা হচ্ছে 1280 আরো দুটো 0।
তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি -2x, এই যে এখান থেকে -2x, আর এই যে প্লাস, এই যে এই সংখ্যাটা আমি ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে কি হবে প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে 1280 দুটো শূন্য, 1280 দুটো শূন্য মাইনাস 14 পিঠে 4টে শূন্য, তাহলে -2x ইকুয়ালস টু, এখানেও মাইনাস হবে কেননা এটা ছোট এটা বড়, বড়র কে আছে মাইনাস সাইন আছে, তাহলে এখানে মাইনাস হবে। এবার দেখো এখানে কটা জিরো আছে, এখানে কটা জিরো আছে, 3টে জিরো আছে, 3টে জিরো তো লিখতেই হবে। তারপরে এই 0 2 1 12,000, তাহলে ইমপ্লাই মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়ালস টু 12,000/2, তার মানে কত হলো 6,000, তার মানে এক্সটা বেরোলো হচ্ছে 6,000। তাহলে এক্স এর ভ্যালু, এক্সটা কি, এক্সটা হচ্ছে প্রথম ব্যাংকে জমা দিয়েছিল কত টাকা 6,000 টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা দেবে 10,000 মাইনাস 6,000, তার মানে কত হবে 4,000 টাকা, তো সেটাই আমি লিখবো। তো দেখো লিখলাম, প্রথম ব্যাংকে জমা দিয়েছিল 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা দিয়েছিল 10,000 মাইনাস 6,000 টাকা সমান 4,000 টাকা। তোমরা অবশ্যই এখানে উত্তরটা আলাদাভাবে লিখবে, তো আমি এখানেই আনসার লিখে দিলাম, দুটো আনসার। ওকে, তাহলে স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং জীবন বিজ্ঞানেরও অভিব্যক্তি এবং অভিযোজন পড়াচ্ছি, তারও কিছু পড়া তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো ভিডিওগুলো কিন্তু অত্যন্ত জরুরি তোমাদের জন্য, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য। তো কাজেই ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখো, তাহলে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে পেজটাকে ফলো আর লাইক করে দেবে।